গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নগুলো হলো আমরা ডাইরেক্ট প্রশ্নগুলো ডিসকাস করছি দেখুন। তো আজকের যেটা ডিসকাশনের যে পর্ব বাংলা প্যাডাগজির গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। তো ডাইরেক্ট আমরা খুব কম সময়ের মধ্যে অনেকগুলো প্রশ্ন করে সলভ করব, সুতরাং আপনারা একটু সাহায্য করুন এবং খুব তাড়াতাড়ি কমেন্ট বক্সে আনসারগুলো পিন করবেন। কোন ধরনের শিক্ষণে সংলাপ পড়ানো যেতে পারে ভাই? সংলাপ, ঠিক আছে। ভাষার ব্যবহারিক দিক শিক্ষণের সময়, কথ্য ভাষার রীতি পড়ানোর সময়, সাধু ভাষার রীতি পড়ানোর সময়, সাধু ভাষা এবং চলিত ভাষার পার্থক্য পড়ানোর সময়। তো সংলাপ, সংলাপ মানে আমরা যে বলি, সংলাপ মানে কি? আমরা বলি না কোথায় কোথায় ডায়লগ মারিস কেন রে তুই? এই যে ডায়লগ যেটা শব্দ, এটাকে শুদ্ধ বাংলায় বলা হয় সংলাপ। তো এই সংলাপগুলো আমরা সাধারণত কথ্য ভাষার সময় ব্যবহার করে থাকি। সুতরাং এই ক্ষেত্রে কথ্য ভাষা মানে অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। ভাষা শিক্ষার ক্লাসে একজন শিক্ষক কি করবেন? একজন শিক্ষক ভাষা শিক্ষার যখন ক্লাস চলবে তখন একজন শিক্ষক তিনি কি করবেন? শিক্ষার্থীদের কোনো কাজ দেবেন না, শিক্ষার্থীদের কাজ দেবেন। শিক্ষার্থীদের কাজ দিতেও পারেন, নাও দিতে পারেন। কেবল বাড়ির কাজ দেবেন। এই যে কেবল শব্দটা ভাই, কেবল, এই আমি প্যাডাগজির ক্লাসে বারবার বলে থাকি ভাই, কেবল কেবল শব্দটা যেখানেই দেখবেন এখানেই আপনারা চাং করে কেটে দেবেন ভাই, চাং। কারণ কেবল শুধুমাত্র মুখস্থ করা, দেখে থেকে লেখা, ব্ল্যাকবোর্ড থেকে দেখে লেখা, নোট নেওয়া, এই ধরনের শব্দগুলা যখনই দেখবেন প্যাডাগজিতে নেগেটিভ। তো অনেকগুলা নেগেটিভ ওয়ার্ড আছে যেগুলো দেখার সঙ্গে সঙ্গে আপনি ক্যাচাং করে কাটবেন। অনেকগুলা পজিটিভ ওয়ার্ড আছে যেগুলো দেখার সঙ্গে সঙ্গে আপনি টিক মার্ক করবেন। তো এই পজিটিভ নেগেটিভ ওয়ার্ডের ভিডিও অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। আপনি পজিটিভ নেগেটিভ ওয়ার্ড সহজ গুরু লিখে সার্চ করলে আপনার সামনে সবগুলা চলে আসবে। ঠিক আছে ভাই, আপনি দেখতে পারেন। তো ভাষা শিক্ষার ক্লাসে একজন শিক্ষক কী করবেন? তিনি শিক্ষার্থীদের কাজ দেবেন, কারণ শিক্ষার্থীদের কাজ দিতে হয়, শিক্ষার্থীদের কাজ দেওয়া প্রয়োজন। এবার চলে আসছি, দেখুন, মূল্যায়নের পর যদি দেখা যায় কোনো শিক্ষার্থী বর্ডার লাইনে আছে তাহলে শিক্ষক কি করবেন? কি চলছে ভাই? আমাদের কাজ চলছে ভাই, কাজ চলছে, ঠিক আছে, দেখতে পাচ্ছেন। তো মূল্যায়নের পর যদি দেখা যায় যে শিক্ষার্থী বর্ডার লাইনে মানে বুঝতে পারছেন? বর্ডার লাইনে মানে ধরে নিন যে 60 পাইলে সে পাস, এখানে সে 59.99, মোটামুটি কিঞ্চিতের জন্য সে মানে কি বলবো ভাই, কিঞ্চিতের জন্য ভাই মানে আটকে গেছে। এই ক্ষেত্রে আপনি কি করবেন? আপনি তাকে পাস করাবেন না, আপনি তাকে পাস করিয়ে দেবেন। শিক্ষক তার জন্য আবার আরেকটি পরীক্ষার ব্যবস্থা করবেন। শিক্ষার্থীকে তার নম্বর জানিয়ে তাকে কারেক্ট আনসার সোজাসুজি তাকে কি করাবেন? আপনি পাস করে দেবেন। যেহেতু বর্ডার লাইনে আছে মানে এতটুকু কষ্ট করেছে, টাচ করে দিয়েছে, তাই তাকে আর বিশেষ পরিশ্রান্ত বা কষ্ট দিয়ে কোনো ফায়দা নেই। সুতরাং কারেক্ট আনসার হবে অপশন নাম্বার এ। ত্রুটিপূর্ণ মূল্যায়নের ফল কি হতে পারে? শিক্ষার্থী লাভবান হতে পারে, শিক্ষকের শাস্তি হতে পারে, ও মাই গড, শিক্ষার্থী পিছিয়ে পড়তে পারে, ওরে বাবা, শিক্ষার্থী এগিয়ে যেতে পারে, বেরি বাবা। তো অপশন নাম্বার 4 কি হতে পারে? মূল্যায়ন যদি ভুল হয় তার ফলে শিক্ষার্থীরা পিছিয়ে যেতে পারে। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। বাংলা ব্যাকরণ বই হলো একটি, বাংলা ব্যাকরণ বইটা কি আসলে? বাংলা ব্যাকরণ বই হলো একটা বাংলা ব্যাকরণ শেখার বই, বাংলা শেখার বই, বাংলা ভাষা শেখার একটি শিক্ষা সহায়ক উপকরণ, না শিক্ষকের শিক্ষণ সহায়ক বই? কোয়েশ্চেন নাম্বার 5। দেখুন, পাঠ্যপুস্তক হচ্ছে সবচেয়ে বেস্ট বড়িয়া টিএলএম মানে কি ভাই? টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস, অর্থাৎ কি শিক্ষণ উপকরণ বা শিক্ষা সহায়ক উপকরণ। তো অপশন নাম্বার সি এই ক্ষেত্রে হয়ে যাবে কারেক্ট আনসার। যে কোনো বই, এখানে বাংলা ব্যাকরণ হতে পারে বা যে কোনো বই হতে পারে, প্রত্যেকটা বই কিন্তু এক একটা আপনার টিএলএম। ভাষা শিক্ষণের পদ্ধতি বলতে কি বোঝায়? ভাষা শিক্ষণের পদ্ধতি বলতে কি বোঝায়? কৌশলকে বোঝায়, নীতিকে বোঝায়, কৌশল ও নীতির মধ্যে সম্পর্ককে বোঝায়, শিক্ষা সহায়ক উপকরণের ব্যবহারকে বোঝায়। কারেক্ট আনসার কি হবে ভাই? ভাষা শিক্ষণের পদ্ধতি বলতে কি বোঝায়? কোয়েশ্চেন নাম্বার 6। এটা কারেক্ট আনসার। পদ্ধতি বলতে আমরা কৌশল এবং নীতির মধ্যে যে সম্পর্ক আছে এটাকে আমরা বুঝতে পারি। শ্রেণীকক্ষে কোনো শিক্ষার্থী কোনো কিছু পড়ার সময় যদি ভুল করে তাহলে একজন শিক্ষক কী করবেন? শ্রেণীকক্ষে একজন শিক্ষার্থী কোনো কিছু পড়ছে,
ঠিক আছে, পড়ার সময় সে ভুল করতে পারে, সেটা কোনো সাংঘাতিক কথা নয়, নর্মাল কথা। যদি সে ভুল করে থাকে তখন এজ এ শিক্ষক হিসাবে আপনি কি করবেন, সঙ্গে সঙ্গে পড়া থামিয়ে তার ভুল সংশোধন করবেন। শিক্ষার্থীর পড়া শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। পড়ার সময় ভুলকে শিক্ষক কোনো গুরুত্ব দেবেন না, পরের ক্লাসের আগের দিন ভুলগুলা সংশোধন করে দেবেন। তো কারেক্ট আনসার কি হতে পারে? কোয়েশ্চেন নাম্বার 7। খুব তাড়াতাড়ি কমেন্ট করুন তো ভাই। এবং এই ধরনের নতুন নতুন প্রশ্ন, নতুন নতুন কনসেপ্ট আপনাদের সঙ্গে নিয়ে আসব, ঠিক আছে? যদি নতুন হয়ে থাকেন চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না, যাতে করে সবাই ক্লাসটা দেখতে পারে, মজা নিতে পারে, বুঝতে পারে, পরীক্ষায় যাতে একটা ভালো নম্বর নিতে পারে। ঠিক আছে ভাই? শ্রেণীকক্ষে কোনো শিক্ষার্থী কোনো কিছু পড়ার সময় যদি ভুল করে তখন সঙ্গে সঙ্গে তাকে সংশোধন করে দেওয়া যায় না। ভুলকে গুরুত্ব দিতে হবে, গুরুত্ব না দিলে সারা জীবন তার ভুলই থেকে যাবে, এটা হচ্ছে না। আর পরের ক্লাসের আগের দিন মুঠি না ভাই, ওই দিনই তাকে কি করতে হবে, তার পড়াটা যখন শেষ হয়ে যাবে তখন তাকে বলতে হবে যে তোমার এই জায়গাতে ভুল ছিল। অর্থাৎ আমি বলে রাখি, যেমন এই একটা প্যারাগ্রাফ, তো এই প্যারাগ্রাফটা আপনি কি করলেন, শিক্ষার্থীকে পড়তে দিলেন। পড়ার সময় আপনি দেখলেন যে ওই বানানটা সে হয়তো ভুল করেছে, নইবা এই বানানটা পড়তে সময় সে ভুল করেছে, ঠিক আছে? তখন আপনি এই জায়গায় সে আসার সঙ্গে সঙ্গে ভুল করেছে, তো তখনই আপনি তাকে থামাবেন না, যে এই চুপ, নাম উঠে না। তাকে পড়তে দিন, সম্পূর্ণটা শেষ করুন। শেষ করার পর আপনি তাকে বলুন যে তোমার ওই জায়গাতে ভুল আছে, তুমি ওইগুলো ঠিক করো। এটার পিছনে রিজন আছে বা যুক্তি আছে। আমি আমার অন্যান্য ক্লাসে বলেছিলাম, আপনারা যারা রেগুলার ভিউয়ার আপনারা জানেন, আর যারা নতুন ভিউয়ার তাদের উদ্দেশ্য করে বলছি যে আজকে এবার যখন কোনো শিক্ষার্থী যদি এতটুকু পর্যন্ত পড়ছে, পড়ার সঙ্গে সঙ্গে আপনি যদি তাকে থামিয়ে দেন, তাহলে কি হবে, সে তার পরবর্তী যে পড়াতে সে কী করবে, ভয় পাবে যে আমি তো পড়া শুরু করেছিলাম, স্যার তো ভুল বলে দিলেন। তাহলে সে ঘাবড়ে গেল, তার মনে একটা ভয়ের সঞ্চার হয়ে গেল। তো এই যে তার মনে ভয়ের সঞ্চারটা না হওয়ার জন্য আপনি তাকে সম্পূর্ণটা পড়তে দেবেন, এবং যখন তার পড়াটা শেষ হবে তখন আপনি তাকে বলবেন যে তোমার ওই জায়গাটা একটু মিস্টেক ছিল, ওইটা তুমি ঠিক করে নাও। ঠিক আছে ভাই? শিক্ষণের ক্ষেত্রে ভুল করাটা কি? আমরা যখন শিখতে সময় আমাদের ভুল হয়, এটা কি? শিক্ষণের একটা ত্রুটি, একটা স্বাভাবিক ঘটনা, একটা স্বাভাবিক ঘটনা নয়। আরে ভাই, শিখতে গেলে ভুল হবে, এটা স্বাভাবিক ঘটনা ভাই। শিখতে গেলে ভুল হয়, মানুষ মাত্রই ভুল হয় ভাই। আমি যে পড়াচ্ছি, আমার যে ভুল হবে না সেটা কোনো গ্যারেন্টি আছে ভাই? আমারও তো ভুল হতে পারে, ঠিক আছে? তো মানুষ মাত্রই ভুল হয়। কেউ যদি বলে যে আমি সব কিছু জানি, আমি একদম বিশারদ বিশেষজ্ঞ, আমার দ্বারা আমি জানি না এমন কোনো বস্তু পৃথিবীতে নাই, তার আপনি ভেবে নেবেন যে মানুষটাই আসলে মূর্খ, সে আসলেই কিছু জানে না। ভালো প্রকৃত গুণী জ্ঞানী ব্যক্তি যে আছে সে কোনোদিন বলবে না যে আমি সব কিছু জানি। কারণ কি? কারণ কি ভাই? কারণ শেখার কোনো শেষ নাই, মার খাওয়ার কোনো বয়স নাই। কখন যে আপনার পেটে মার পড়বে আপনি বুঝতে পারবেন না, কোন বয়সে পড়বে। আর শেখারও কোনো শেষ নেই, ঠিক আছে ভাই? তো সুতরাং শিক্ষণের ক্ষেত্রে ভুল হচ্ছে কি, একটা স্বাভাবিক ঘটনা, একটা নর্মাল ইনসিডেন্স আমরা বলতে পারি। ভাষার গঠন প্রকৃতি শিখলে কি উপকার হতে পারে? ভাষার গঠন প্রকৃতি যদি আমরা শিখি, এটা শিখলে আমাদের কি ভাষা যে গঠন হয়, কি করে গঠন হয়, তার একটা প্রকৃতি আছে, সেটা শিখলে যদি আমরা শিখতে পারি, তাহলে আমাদের কি উপকার হতে পারে? একটা নির্দিষ্ট ভাব বা ধারণা কেমন করে বিভিন্নভাবে প্রকাশ করা যায় সেটা জানা যায়। ভাষার নিয়ম জানা যায়, নিয়ম সম্বন্ধে কোনো কথা নাই কার্টুন। ভাষা যে ব্যাকরণ কোথা থেকে আসলো কার্টুন। অন্যতম উপাদান মোটেই না, কারেক্ট অ্যান্সার অপশন নাম্বারে। একটা নির্দিষ্ট ভাব বা ধারণা কেমন করে ভাষা ব্যবহার করতে হয় বা ভাষা প্রকাশ করতে হয়, দ্যাট ইজ দ্য ফান্ডা হচ্ছে এখানে বা এক্সপ্রেসিভ স্কিল। আপনি কি করে ভাষাটা ব্যবহার করবেন এটা আপনাকে জানতে হবে। ভাষা ব্যবহার করাটা মুদ্রা কথা, ভাষা কি করে ব্যবহার করতে হয়, কিভাবে প্রকাশ করতে হয় সেটা জানা দরকার। তো এটা জানতে গেলে ভাষার গঠন প্রকৃতি সম্বন্ধে জানতে হবে। সুতরাং অপশন নাম্বার 9 এ হচ্ছে কারেক্ট আনসার। একজন শিক্ষক তার মাতৃভাষা অর্জন করে কিভাবে? ভাষা শিখনের মাধ্যমে, স্বাভাবিকভাবে, সচেতনভাবে, ছোটবেলা থেকে ভাষা শিক্ষা পাওয়ার মাধ্যমে। তো কোয়েশ্চন নাম্বার 10, এখানে শিক্ষক হতে পারে
কিংবা শিক্ষার্থী হতে পারে, পরীক্ষায় শিক্ষকও আসতে পারে বা শিক্ষার্থীও আসতে পারে। তো একজন এখানে বলেছে মাতৃভাষা অর্জন করবে, মানে মাতৃভাষা অর্জন কখন হবে? একদম ছোটোবেলা বা শৈশবে হবে। তো আজকের যিনি শিক্ষক, ইনি তো একদিন না একদিন তিনি তো শিশু ছিলেন। ঠিক আছে ভাই, আজকের যিনি শিক্ষক তিনি তো আর একদিনেই ঝট করে শিক্ষক হন না, তিনি তো কখনো না কখনো তিনি তো শিশু ছিলেন। তো এখানে শিক্ষক হতে পারে কিংবা শিশু হতে পারে বা শিক্ষার্থী হতে পারে, অর্থাৎ একজন শিক্ষার্থী কিংবা শিক্ষক মাতৃভাষা অর্জন করবে ভাষা শিখনের মাধ্যমে। কোথায় গেল? আমি কারসারটা দেখি। ভাষা শিখন, কখনো শিখন হবে না, শিখনের মাধ্যমে শিখন হয় ভাষা শিখন। অর্জন এবং শিখন টোটালি বিপরীত জিনিস, অর্জন এবং শিখন টোটালি অপোজিট। আবার কনসেপ্ট অফ ক্লাস দেওয়া আছে, দেখে নেবেন। সচেতনভাবে ভাষা শিখন হয়, অর্জন হয় না। আর ছোটোবেলা থেকে ভাষা শিক্ষা পাওয়ার মাধ্যমে সেটা কি ধরনের কথা ভাই? তো আলটিমেটলি কারেক্ট আনসার স্বাভাবিকভাবে, ঠিক আছে, ন্যাচারালি। ব্যাকরণের নিয়ম শিখন, ব্যাকরণের নিয়ম শিখনটা কি করেছে দেখি। শিক্ষার্থীর বয়সের উপর নির্ভর করে, শিক্ষার্থীর বয়সের উপর নির্ভর করে না, শিক্ষার্থীর আগ্রহের উপর নির্ভর করে, শিক্ষার্থীর শিক্ষণ কৌশলের উপর নির্ভর করে। তো কোয়েশ্চন নাম্বার 11 কারেক্ট আনসার কি হতে চলেছে? ব্যাকরণের নিয়ম শিখনটা শিক্ষার্থীর বয়সের উপর নির্ভর করে, কারণ তার বয়স যত বেশি হবে সে তত বেশি নিয়মগুলো শিখতে পারবে, বুঝতে পারবে, তার বুঝতে সুবিধা হবে। আজকে একটা ছোট্ট শিশুকে আপনি যদি 1000 নিয়ম ধরিয়ে দেন সে কিছু পারবে না ভাই, ঠিক আছে ভাই। যার জন্য থাকে তার বয়সের সঙ্গে একটা সংযতপূর্ণ দেওয়া আছে। এবার দেখি, একজন সফল শিক্ষক মনে করেন তার বিবিধ কৌশল অনুসরণ করা উচিত। একজন শিক্ষক তিনি মনে করছেন কি যে তার বিভিন্ন কৌশল অনুসরণ করা উচিত শেখানোর সময়। যেমন তিনি কখনো উচ্চস্বরে পড়াবেন, কখনো নীরবে পাঠ করলেন, কখনো তিনি নাটকীয় রূপে পড়াবেন, কখনো তিনি ছবি আঁকার মাধ্যমে পড়াবেন, কখনো তিনি মডেল নির্মাণে পড়াবেন, এই ধরনের বিভিন্ন ভূমিকায় অভিনয় করে পড়াবেন। এই সমস্ত বিষয় তিনি একসঙ্গে মিশ্রিত করে যদি তিনি পড়াতে পারেন তাহলে তার পড়াটা ফলপ্রসূ হবে বলে তিনি মনে করেন। তো এই যে তার পদ্ধতি বা তার রীতিটাকে আমরা কি বলবো? বিবিধ বুদ্ধিমত্তা প্রয়োগ করে ভাষা শিক্ষা, ভাষাকে স্বাভাবিকভাবে আয়ত্ত করানো। স্বাভাবিকভাবে যদি ভাষাকে আয়ত্ত করানোর দরকার হতো তাহলে এত কিছু করার কি দরকার? কাটুন না, ভাষা শিক্ষণের প্রত্যেকটা প্রচেষ্টা ডাইরেক্ট কোনো কিছু হচ্ছে না। তো কারেক্ট আনসার, যেহেতু এখানে বিভিন্ন পদ্ধতি ব্যবহার করা হচ্ছে, বিভিন্ন সিস্টেম ব্যবহার করা হচ্ছে, যার কারণে কারেক্ট আনসার হচ্ছে যে বিভিন্ন বুদ্ধিমত্তা প্রয়োগ করে তিনি ভাষা শিক্ষণ দিতে চলেছেন। সুতরাং কারেক্ট আনসার এখানে হবে অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট, নিচের পদ্ধতিগুলির মধ্যে কোনটি ছাত্রদের লিখন ক্ষমতা বৃদ্ধির পক্ষে উপযুক্ত নয়? ওয়াও বাই, কিওয়ার্ড বাই নয়। এখানে লিখন ক্ষমতা বৃদ্ধির পক্ষে উপযুক্ত নয় কোনটা সেটা বের করতে হবে। তার মানে আমাদের তিনটা আছে, যেটা কি হবে যে লিখন দক্ষতা বৃদ্ধি হবে, আর একটা আছে যেটা লিখন দক্ষতা বৃদ্ধি হবে না। প্রথমে একটি লেখা প্রস্তুত করে তারপর তাকে সম্পাদনের মাধ্যমে চূড়ান্ত রূপ দিতে হবে, এটা ঠিক আছে। ছাত্রদের প্রতিটি ভুল ভ্রান্তি লাল কালি দিয়ে সংশোধন করতে হবে, মোটামুটি ধরা যায়। শিক্ষার্থীর নিজেই ভুলগুলি সংশোধন করার পদ্ধতি এটা রয়েছে, কিন্তু লেখা শুরু করার আগে ছাত্রদের সঙ্গে যা লিখতে হবে সে সম্বন্ধে আলোচনা করা, এটা লিখন ক্ষমতা বৃদ্ধির উপযুক্ত পন্থা নয়। কারণ কি? কারণ সেখানে সরাসরি লিখন হচ্ছে না। আমি যদি একটা শিক্ষার্থীকে বলি শ্রাবণ আকাশে শিশির ধোঁয়ায় কুয়াশা ঝিরঝির করছে, আমি লাইনটা বললাম, শিক্ষার্থী বুঝলো কিন্তু লিখতে পারলো না। কারণ কি? যখন সে লিখতে গেল তখন সে কুয়াশা, ধূলিকণা, কুজ্জটিকা, ধূসর এই বানানগুলো সে লিখতে পারছে না। তার মানে এই পদ্ধতিটা তার কাছে উপযুক্ত নয়। আমি তার সঙ্গে এগুলো ডিসকাস করবো, আমি তাকে লেখাতে পারবো না, সেটা তার লিখন বৃদ্ধির উপযুক্ত পন্থা নয়। সুতরাং কারেক্ট আনসার এখানে কি? অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট প্রশ্ন হয়, নিচের বিবৃতিগুলির মধ্যে কোনটা সঠিক নয়? এখানে নিচে কয়েকটা বিবৃতি দেওয়া আছে, আমরা একটু পড়ব, আপনারা একটু পড়ুন এবং ভাবুন তো কারেক্ট আনসার কি হতে পারে। আদান প্রদানমূলক শিক্ষণ পদ্ধতি বলতে বোঝায়
বলতে এবং লিখতে পারার মতো উৎপাদনশীল ক্ষমতার বৃদ্ধি ঘটানো। ঠিক আছে, বলতে এবং লিখতে পারার মতো যদি আমরা ক্ষমতা গ্রহণ করতে পারি, বলা এবং লেখা, স্পিকিং এবং রাইটিং, এই দুইটা হচ্ছে আমাদের প্রোডাক্টিভ স্কিল, মানে উৎপাদনশীল দক্ষতা। এটা ঠিক আছে, এটা কারেক্ট। আদান প্রদানমূলক শিক্ষণ পদ্ধতি বাস্তব জীবনের পরিস্থিতিতে ভাষা প্রয়োগ করার প্রতি আলোকপাত করে। ঠিক আছে, কারণ আমরা আদান প্রদানের মাধ্যমে, কথাবার্তার মাধ্যমে, আলাপ আলোচনার মাধ্যমে আমাদের বাস্তব জীবনের পরিস্থিতিগুলি একজনের সঙ্গে আরেকজনের মানে ভাব বিনিময় করতে পারি, মত বিনিময় করতে পারি বা শেয়ার করতে পারি। আদান প্রদানমূলক শিক্ষণ পদ্ধতি বলতে বোঝায় ভাষা এবং ধারণার অভিব্যক্তির মধ্য দিয়ে অর্থকে স্পষ্ট করে তোলা। আদান প্রদান অর্থাৎ একজনের সঙ্গে আরেকজনের কথাবার্তার মধ্য দিয়ে আমরা তার মনের ভাব, সে কি বলতে চাইছে, তার সম্পূর্ণ কথার অর্থটা আমরা স্পষ্ট করে জিনিসটা বুঝতে পারি। ঠিক আছে ভাই, তো সুতরাং এখানে অপশন নাম্বার বি হবে না, বিটা হবে এখানে কারেক্ট আনসার, কারণ এটা আমাদের উপযুক্ত সঠিক নয়। তো সঠিক নয়, অপশন নাম্বার বি কী বলেছে দেখি। বিনিময়মূলক বা পারস্পরিক আদান প্রদানমূলক শিক্ষণ পদ্ধতি বলতে বোঝায় কোনো ভাষার বাচনভঙ্গি বা ব্যাকরণের নিয়মগুলি শেখা। দেখুন, আদান প্রদানের মাধ্যমে বা বিনিময়মূলক ইন্টারেকশনের মাধ্যমে আমরা কিন্তু শিখি না, আমাদের মধ্যে অটোমেটিক চলে আসে। ইন্টারেকশনের মাধ্যমে আমাদের অটোমেটিক্যালি চলে আসে, আমরা অর্থকে স্পষ্ট করতে পারি, বাস্তব জীবনের সঙ্গে প্রয়োগ করতে পারি, সব কিছু করতে পারি, কিন্তু আমরা শিখি না, নিয়ম শেখানো হয় না। আদান প্রদান পদ্ধতিতে আমরা নিয়ম শিখি না, সুতরাং অপশন নাম্বার বি কারেক্ট আনসার। কারণ এখানে বলেছে কোনটা সঠিক নয়, সুতরাং অপশন নাম্বার বি সঠিক নয়। আশা করি বুঝতে পারছেন। বর্তমান যুগের শিক্ষণ পদ্ধতিতে শিক্ষকের ভূমিকা কি? একজন কর্ম উদ্দীপক হিসাবে, একজন ফ্যাসিলিটেটর হিসাবে বর্তমানে একজন শিক্ষকের ভূমিকা এজ এ টিচার, এজ এ ফ্যাসিলিটেটর। সুতরাং কর্ম উদ্দীপক হিসাবে এখানে কারেক্ট অ্যান্সার। দক্ষ নিরাময় হবে না, শৃঙ্খলা পাপক হবে না, প্রশাসনিক ব্যক্তিত্ব কোনো কিছু কাজ নাই, কারণ অ্যান্সার কর্ম উদ্দীপক। এফসিএ পদ্ধতিতে আমরা নিম্নলিখিত কোন পদ্ধতির বিপরীতগামী বলতে পারি? এফসিএ পদ্ধতিকে আমরা নিম্নলিখিত কোন পদ্ধতির বিপরীতগামী বলতে পারি? এটা কারেক্ট আনসার কোয়েশ্চেন নাম্বার 16-এর, এটা হবে ঘাটনিক পদ্ধতি। যখন ছাত্র শিক্ষকের কথা শুনে তখন সে কী ধরনের কাজ করে? শোনা মানে শ্রবণ, এক মিনিট ভাই, শোনা মানে কি? শ্রবণ, শ্রবণ মানে কি? লিসেনিং। তো এখানে দেখুন লিসেনিং, স্পিকিং, রিডিং এবং রাইটিং, চারটা স্কিল আছে। এখন আবার এই শ্রবণ এবং পঠনকে আমরা কী বলবো? আমরা বলি রিসিপটিভ স্কিল। এই যে এল এবং আর কে বলা হয় কি? রিসিপটিভ স্কিল। আর এই যে এস এবং ডাব্লিউকে আমরা বলি কি? প্রোডাক্টিভ স্কিল, উৎপাদনমূলক দক্ষতা। অর্থাৎ শ্রবণ যখন করব তখন আমরা কি করি? শ্রবণের মাধ্যমে আমরা গ্রহণ করি। সুতরাং এটা হবে গ্রহণমূলক কাজ। কোয়েশ্চেন নাম্বার 17-এর ইজ দ্য রাইট আনসার। যখন কেউ কথা শুনে, যখন আমি শোনার কাজ করব তখন গ্রহণমূলক কাজ, যখন আমি পড়ার কাজ করব এটাও গ্রহণমূলক, আর যখন আমি কি বলবো লেখার কাজ করব কিংবা কথা বলার কাজ করব সেটা হবে উৎপাদনমূলক কাজ বা প্রকাশমূলক কাজ। প্রাথমিক এবং মাধ্যমিক স্তরে ইংরেজি শিক্ষার প্রধান উদ্দেশ্য কী? ভালোভাবে পড়তে শেখা, জুড়ে জুড়ে এবং মনে মনে। প্রাথমিক ও মাধ্যমিক স্তরে আমরা জুড়ে জুড়েও পড়তে পারি, আস্তে আস্তেও পড়তে পারি, সেটা কোনো ব্যাপার নয়। মুদ্রা কথা ভালোভাবে পড়তে শেখা, এটা ওকে কারেক্ট। যে সমস্ত প্রশ্ন উত্থাপন করা হয়েছে সেগুলো অর্থ অনুধাবন। ইয়েস, যে সকল প্রশ্নগুলো আমাদের সম্মুখে এসেছে তার অর্থগুলো আমাদেরকে বুঝতে হবে। যদি অর্থগুলো ভালো করে বুঝতে না পারি তাহলে কিন্তু আমরা কি করতে পারবো না? আমরা কারেক্ট আনসারগুলো করতে পারবো না। সুতরাং অর্থগুলো আমাদেরকে ভালো করে বুঝতে হবে, সুতরাং অর্থ অনুধাবন এই ক্ষেত্রে হবে কারেক্ট আনসার। তারপর দেখি অপশন নাম্বার 2ও কারেক্ট হচ্ছে। ইংরেজি ভাষার সাধারণ বক্তব্য বিষয়গুলিকে অনুধাবন করা। তো ইংরেজি ভাষায় কী কী বলা হয়েছে সেগুলো আমার মাতৃভাষায় আমার যদি নিজে বুঝতে পারি তাহলে জিনিসটা আমি খুব ভালো করে বুঝতে পারবো। সুতরাং উপরের সবকটি হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার। যে সমস্ত অনুষঙ্গের মাধ্যমে একজন শিক্ষক তার শিক্ষকতা বৃত্তিকে আরও কার্যকরী করে তুলতে পারেন তাদের কি বলা হয়? যে সমস্ত অনুষঙ্গের মাধ্যমে মানে যে সমস্ত জিনিসের মাধ্যমে একজন শিক্ষক তার শিক্ষকতার গুণকে বা বৃত্তিকে আরও কার্যকরী বা মজবুত করে তোলেন সেটাকে আমরা বলতে পারি কি? টিএলএম মানে টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস, যার বাংলা অনেক অর্থ আছে, যার মধ্যে একটা অর্থ হচ্ছে কি? শিক্ষণ সংক্রান্ত বস্তু। শিক্ষা অনুসারে বিষয়গুলির গুরুত্ব হলো
শিক্ষা অনুসারী বিষয়গুলির গুরুত্ব কী? তারা বিষয়টিকে আরও ভালোভাবে ছাত্রদের সামনে তুলে ধরতে সাহায্য করে। কোয়েশ্চন নাম্বার 20, 100% ভাই পজিটিভ ওয়ার্ড। তারা ছাত্রদের মানসিকভাবে সুসংযত করে, ঠিক আছে, এটাও মানে করে তোলে। তারা ছাত্রদের ভবিষ্যৎ প্রস্তুতি সম্পর্কে উদ্দীপনা করে, এটাও কারেক্ট। সুতরাং উপরে শিক্ষা অনুসারী মানে কি, যে সমস্ত ব্যক্তি শিক্ষাকে ভালোবাসে, যে সমস্ত ব্যক্তি গুণীজ্ঞানী ব্যক্তি যারা শিক্ষাকে ভালোবাসে, তারা কি করে, তারা এই পজিটিভ সাইডগুলো ছাত্রদের সামনে তুলে ধরে, এটাও কারেক্ট। তারা ছাত্রদের মানসিকভাবে প্রস্তুত করতে সাহায্য করে, এটাও কারেক্ট। তাদের ভবিষ্যৎ প্রস্তুতি সম্বন্ধে উদ্দীপক করে তুলে, এটাও কারেক্ট। সুতরাং উপরের সবগুলো হবে কারেক্ট আনসার। নিচের কোনটি শিক্ষা সহায়ক উপকরণ, মানে টিএলএম কোনটা? টিএলএম কি? শিক্ষককে পাঠদানে সাহায্য করে, শিক্ষার্থীকে শিখতে সাহায্য করে, শিক্ষার্থী এবং শিক্ষক উভয়কেও সাহায্য করে, কোনোটি নয়। কোয়েশ্চন নাম্বার 21 যদি বলি কি হবে, তাড়াতাড়ি ঝাট করে কমেন্ট বক্সে টাট করে কারেক্ট আনসার দিন ভাই। কি করছেন বুঝতে পারছি না ভাই, আপনারা কারেক্ট আনসার কমেন্ট বক্সে দিন ভাই, তাড়াতাড়ি ভাই। আমরা তো বুঝতে পারি আপনি কতটা আনসার বুঝতে পারছেন ভাই। আপনার কতটুক নিজের মধ্যে কতটুকু ক্যাপাসিটি রয়েছে সেটা আপনি নিজে যাচাই করুন না ভাই। কী ব্যাপার হলো ভাই, প্রত্যেকটা প্রশ্নের কারেক্ট আনসার কমেন্ট বক্সে দিন, আমরাও খুশি হব। এবার পরবর্তীতে যদি এই ধরনের ক্লাস চাই তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, কারণ আপনাদের কমেন্টের উপর ভিত্তি করেই আমরা কী করি, প্রতিনিয়ত ক্লাসগুলো কন্ডাক্ট করে থাকি। তো এখানে দেখুন কারেক্ট আনসার কি, টিএলএম কি করে, শিক্ষার্থী এবং শিক্ষক উভয়কেও সাহায্য করে। টিএলএম ব্যবহার করে শিক্ষা দান করলে শিক্ষক খুব সহজে বুঝাতে পারেন, এবং শিক্ষার্থীরা ওই টিএলএমের আকর্ষণীয়তা থাকার কারণে বা বোঝানোর স্টাইলটা একটু ইউনিক হওয়ার কারণে ছাত্ররা খুব সহজে জিনিসটা বুঝে নিতে পারে। মানসিকভাবে পিছিয়ে পড়েছে এমন দুজন ছাত্রকে আপনার ক্লাসে নিতে বলা হলো, এবার আপনি কি করবেন? কোয়েশ্চন নাম্বার 22, মানসিকভাবে পিছিয়ে রয়েছে দুজন ছাত্র, তাকে আপনার ক্লাসে নিতে বলা হলো, আপনি কি করবেন? ছাত্র হিসেবে তাদের গ্রহণ করতে অস্বীকার করবেন, মোটেই না ভাই, তাদের স্বীকার করতে হবে। কারণ কারণ ইনক্লুসিভ এডুকেশন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা আমাদের বলেছে কি, সবার জন্য সমান শিক্ষা, বা আরটি অ্যাক্ট 2009 যদি ধরি তো এখানেও আমাদের বলা হয়েছে কি, সার্বজনীন শিক্ষার অধিকার, ঠিক আছে। সে হোক না আপনার মানসিকভাবে পিছিয়ে, হোক না সে আপনার কি বলবো দৃষ্টি প্রতিবন্ধী, তাকে আপনার ক্লাসে আনতে হবে। তো অস্বীকার করলে চলবে না, স্বীকার করতে হবে। শুধুমাত্র মানসিকভাবে পিছিয়ে পড়া ছাত্রদের জন্য নির্দিষ্ট ক্লাসে অন্তর্ভুক্তির ব্যবস্থা করতে প্রধান শিক্ষক বলবেন। আরে ভাই আপনি অল ইন অল, আপনি যে টিচার, এখানে আপনার কথা বলা হচ্ছে, প্রধান শিক্ষক কোথা থেকে চলে আসলেন? আপনি কাটুন না অপশনটা। নিজের ক্লাসে তাদের অন্তর্ভুক্ত করে শিক্ষা দানের জন্য মানসিকভাবে পিছিয়ে পড়া ছাত্রদের পড়ানোর পদ্ধতি শিখে নেবেন। ইয়েস, আপনি কী করবেন, আপনার নিজের ক্লাসে তাকে অ্যাড করবেন, তাকে অ্যাডমিশন দেবেন, তারপর আপনি তাকে কিভাবে বুঝাবেন, কিভাবে বুঝালে আপনি তাকে শিক্ষাদান দিতে পারেন, তার মেন্টালি আপনি তাকে ঠিক করতে পারেন, ঠিক করার চেষ্টা করতে পারেন, ওই পদ্ধতিটা আপনাকে আগে শিখতে হবে। এজ এ টিচার আপনাকে শিখতে হবে ভাই। আপনি শেখার পর আপনি কি করতে পারবেন, আপনি তাদেরকে শেখাতে পারবেন, ঠিক আছে। অপশন নাম্বার সি কারেক্ট আনসার। ভিন্ন জাতির শিশুদের প্রতি একজন ছাত্রের আচরণ কিসের ভিত্তিতে গড়ে ওঠে? ছাত্রের পিতামাতার আচরণের ভিত্তিতে, ছাত্রের সহপাঠীদের আচরণের ভিত্তিতে, টেলিভিশনের প্রভাবে, ছাত্রের আত্মীয়দের আচরণের ভিত্তিতে। তো কোয়েশ্চন নাম্বার 23 কারেক্ট আনসার কী হতে পারে? ছাত্রদের পিতামাতার আচরণের উপর ডিপেন্ড করে তার নিজস্ব আচরণ। কারণ কারুর পরিবেশ যদি ভালো হয়, কেউর পরিবারে যদি মা বাবা অনেক গালিগালাজ করে, বাচ্চাটা ছোটোবেলা থেকেই গালিগালাজ শিখে যাবে। কেউর পরিবারে যদি, যেমন রাজা এবং তোতা পাখি, একটা গল্প আমরা পড়েছিলাম, আমি যখন ক্লাস 2 কিংবা 3-তে ছিলাম, এক্স্যাক্টলি মনে পড়ছে না, তখন রাজা এবং তোতা পাখির একটা গল্প আমি পড়েছিলাম। তো গল্পটা আমি আপনাদের অন্যদিন শোনাবো, এটা তার সঙ্গে রিলেটেড, এই প্রশ্নের সঙ্গে। আজকে অনেক টাইম যাবে তাই বলছি না। আর যদি আপনাদের কারো গল্পটা জানা থাকে তো অবশ্যই শেয়ার করবেন কমেন্টের মাধ্যমে, আর যদি জানা না থাকে তো অন্য একদিন আমি আপনাদের বলবেন, আমি গল্পটা বলে দেব। রাজা এবং তোতা পাখির একটা অতি সুন্দর গল্প। তার গল্পটার মর্মার্থ পরিচয় হচ্ছে যে যদি আপনার পারিবারিক পরিবেশ যদি ভালো হয়, আপনি যদি ভালো হন, তাহলে আপনার সন্তানরাও ভালো হবে।
আর আপনি যদি আপনার মধ্যে যদি বদমেজাজি গালিগালাজের অভ্যাস থাকে, আপনার শিশুটাও সেই রকম হবে। তো সুতরাং এটা একটা গল্পের মাধ্যমে আমরা বুঝিয়ে দেব। নেক্সট দেখি, মহুয়া তার ভাইকে আঘাত করলো। তার মা বেশ কিছুক্ষণ তাকে আলাদা করে একলা বসিয়ে রাখলো। এরপর মহুয়ার ভাইকে আঘাত করার প্রবণতা অদ্ভুতভাবে কমে গেল। এই ঘটনাটিকে আমরা কিভাবে ব্যাখ্যা করা যেতে পারে? প্রশ্নটা দেখুন, মহুয়া তার ভাইকে আঘাত করলো। আঘাত করার সঙ্গে সঙ্গে সে বলল, তুই আমাকে মেরেছিস, আমি তোকে একদম দেব। তারপর তার মা কী করলো, মহুয়াকে নিয়ে মানে আলতো করে একটু আলাদা সরিয়ে নিয়ে বসলো। আলাদা নিয়ে সরিয়ে বসার পর তার রাগটা অটোমেটিক্যালি কমে গেল। এই যে অদ্ভুতভাবে তার প্রবণতাটা কমে গেল, এই যে মেরে দেবো বলেছিলাম, এখান থেকে আয়, কাছে আয়, এতটুকু চলে আসলো আর কি। তো এই ঘটনাটিকে আমরা কোন সাইকোলজিস্টের সঙ্গে তুলনা করতে পারি বা কার তত্ত্বের মধ্যে এটা পড়ছে? কোয়েশ্চেন নাম্বার 24। তো এটা কারেক্ট আনসার অপারেন্ট কন্ডিশনিং নীতির মধ্যে। ইকোলজিক্যাল পার্সপেক্টিভ অফ ডেভেলপমেন্ট এটা কিসের উপর ভিত্তি করে? ইকোলজিক্যাল পার্সপেক্টিভ অফ ডেভেলপমেন্ট যে প্রেক্ষিতে বিকাশ ঘটে তার উপর ডিপেন্ড করে, এটা বিকাশের প্রেক্ষিতের উপর নির্ভর করে। নিচের কোনটি একজন শিক্ষার্থীর ভীতি সম্পর্কে প্রযোজ্য নয়? কোয়েশ্চন নাম্বার 26। আচ্ছা, জন্ম থেকেই কি শিশুর মধ্যে বহির্জগৎ সম্পর্কে ভীতি সঞ্চারিত হয়? মানে কি, মানে জন্ম থেকেই কি শিশুটা ভয় পায়? জন্মের পরেই কি সে যা দেখে তাই কি ভয় পায়? না, তার মধ্যে জন্মের পরেও কিন্তু শিশুর বহির্জগৎ সম্বন্ধে তার মধ্যে ভয় সঞ্চারিত হয় না। তো এখানে বলেছে কোনটা নয়, তার মানে অপশন নাম্বার বি এখানে নয়, কারেক্ট আনসার অপশন নাম্বার বি। একজন ছাত্র দুর্ব্যবহার প্রদর্শন করছে এবং শিক্ষক তাকে প্রতিবারের শাস্তি দিচ্ছেন। একজন ছাত্র কি করছে? দুর্ব্যবহার করছে, দুর্ব্যবহার প্রদর্শন করছে এবং শিক্ষক তাকে প্রতিবারের শাস্তি দিচ্ছেন। শিক্ষক এখানে কি অনুসরণ করছেন? কোয়েশ্চন নম্বর 27। দেখুন, শাস্তিমূলক প্রতিদান বা দৈহিক শাস্তি প্রদান প্যাডাগজিক্যালি নেগেটিভ। একটা কারেক্ট আনসার হবে নেতিবাচক পুনঃসংযোগ, অর্থাৎ নেগেটিভ রেইনফোর্সমেন্ট। ঠিক আছে। আচরণের তত্ত্ব বা বিহেভিয়ার থিওরি এর অন্যতম এবং গুরুত্বপূর্ণ বিষয় কি? আচরণের তত্ত্ব বা বিহেভিয়ার থিওরির অন্যতম এবং গুরুত্বপূর্ণ বিষয় কি? কোয়েশ্চন নম্বর 28। এটা কারেক্ট আনসার হবে কি? আচরণের তত্ত্ব। এই অপশনটা বাই মিস্টেক চলে আসছে, এটা কেটে দিই। তো এটা কারেক্ট আনসার হবে পরিবেশগত উদ্দীপক এবং শিশুর আচরণের আন্তঃসম্পর্কের উপর জোর দেওয়া। অর্থাৎ এখানে যেহেতু আচরণের কথা বলা হয়েছে, তার মানে এখানে শিশুর আচরণ, শিশু এবং পরিবেশের মধ্যে যেটা আন্তঃসম্পর্ক গড়ে উঠবে এ কথা এখানে বলা হয়েছে। সুতরাং এটা হবে এক্ষেত্রে কারেক্ট আনসার। বিশেষ শিক্ষা বা স্পেশাল এডুকেশন কিসের সঙ্গে সম্পর্কিত? বিশেষ শিক্ষা বা স্পেশাল এডুকেশন কিসের সঙ্গে সম্পর্কযুক্ত? আমরা কাদের স্পেশাল এডুকেশন দিয়ে থাকি? স্পেশাল এডুকেশন যদি বলি, অক্ষমদের জন্য একটা শিক্ষা প্রকল্প। এটা হচ্ছে যারা অক্ষম রয়েছে তাদের জন্য একটা শিক্ষা প্রকল্পের নাম হচ্ছে কি? বিশেষ শিক্ষা বা স্পেশাল এডুকেশন। শিক্ষকদের সম্পদশালী বা রিসোর্সফুল হতে হবে, এ কথার অর্থ কি? কি হচ্ছে? আবারও কমেন্ট বন্ধ হয়ে গেছে আপনাদের, কি ব্যাপার ভাই? তাড়াতাড়ি কমেন্ট করুন তো ভাই। শিক্ষককে সম্পদশালী, তার মানে শিক্ষকের অনেক সম্পত্তি থাকতে হবে, অর্থ থাকতে হবে, যাতে টিউশন করতে না হয়। আরে ভাই কী ধরনের কথা? শিক্ষক রিসোর্সফুল, শিক্ষক সম্পদশালী, তার মানে কি টাকা পয়সা ধন সম্পদ এইগুলা কি শিক্ষকের সম্পত্তি? মোটেই না, কাটুন। ক্ষমতার সর্বোচ্চ স্তরে তার যোগাযোগ থাকতে হবে, মানে হাই লেভেল নেতা মন্ত্রীদের সঙ্গে শিক্ষকের উঠা বসা থাকতে হবে, যাতে তার কেউ ক্ষতি করতে পারে না, সেটা কোনো কথা নয় ভাই। তার যথেষ্ট জ্ঞান থাকতে হবে। ইয়াস, বড়িয়া ভাই। শিক্ষক রিসোর্সফুল, সম্পদশালী মানে শিক্ষকের যথার্থ জ্ঞান থাকতে হবে, যথেষ্ট জ্ঞান থাকতে হবে, যাতে তিনি ছাত্রদের সমস্ত সমস্যা সমাধান করতে পারেন। ঠিক আছে ভাই। তারপর দেখি ছাত্রদের মধ্যে তার যথেষ্ট প্রভাব থাকতে হবে, যাতে তার বিরুদ্ধে কর্তৃপক্ষ ব্যবস্থা নিতে না পারে। আরে ভাই, মানে জুর্জার মুলুক তার লাগিয়ে দিলেন, হয়ে গেল কেন ভাই?
শিক্ষক সম্পদশালী বা রিসোর্সফুল কথাটির অর্থ হচ্ছে কি, তার যথেষ্ট জ্ঞান থাকতে হবে এবং যাতে তার ছাত্ররা সকল সমস্যার সমাধান করতে পারে এই ধরনের জ্ঞান তার থাকা চাই। ঠিক আছে, এবার চলুন, দুটি ছাত্রের মানসিক বয়স সমান, এর থেকে আমরা কি বলতে পারি? দুটি ছাত্রের যদি মানসিক বয়স সমান হয় তার মানে স্কুলের সাফল্যের সমান যোগ্যতা তাদের আছে, তাদের বৌদ্ধিক পরিমাপ সমান, তাদের আগ্রহের বিষয়গুলি একই, তাদের শেখার ক্ষমতা ভিন্ন প্রকার হতে পারে। 31, এর থেকে আমরা বলতে পারি স্কুলের সাফল্যের তাদের সমান যোগ্যতা তাদের আছে, যে ইচ্ছা করলে তারা দুইজনেও সমান যোগ্যতা অর্জন করতে পারবে। একটি শিশু ক্রমশ আত্মকেন্দ্রিকতা অর্থাৎ ইগোসেন্ট্রিজম থেকে সমাজকেন্দ্রিকতার দিকে বিকশিত হয়। এই তত্ত্বের প্রবক্তাকে, অর্থাৎ ইগোসেন্ট্রিজম থেকে সোশিওসেন্ট্রিজমের দিকে যায়। একজন শিশুর প্রথমে ইগোসেন্ট্রিজম হয়, তারপর সে আত্মকেন্দ্রিকতা থেকে সমাজকেন্দ্রিকতার, অর্থাৎ প্রথমে সে নিজের মধ্যে ইগো ভাব, তারপর ইগো ভাব থেকে সমাজ ভাব, সোসাইটি নিয়ে ভাব করে। তো এই তত্ত্বের প্রবক্তা হচ্ছেন, আমরা সবাই জানি ভাই, আমাদের বিখ্যাত জিন পিয়াগে। একজন শিক্ষক জগৎ সম্পর্কে তার ভিতরে প্রতিদিন যেসব অনুভূতিকে গ্রহণ করেন সেইগুলি তার ছাত্রছাত্রীদের মধ্যে সঞ্চারিত হয়। এই কথাটা কে বলেছিলেন? গুরুত্বপূর্ণ ভাই। এই ধরনের কোটেশন যে প্রশ্নগুলো থাকে এগুলো একটু ভালো করে লক্ষ্য রাখবেন, এগুলো আসার চান্স আছে। একজন শিক্ষক জগৎ সম্পর্কে তার ভিতরে প্রতিদিন যেসব অনুভূতিকে গ্রহণ করেন সেগুলি তার ছাত্রছাত্রীদের মধ্যে সঞ্চারিত হয়। এই কথাটা কে বলেছিলেন? 34, এই কথাটা বলেছিলেন রুডল্ফ স্টেইনার। কে কি বলেছিলেন ভাই সেগুলো আর কি বলবো, আমরা যদি কাউকে কিছু বলি সেটা তো কেউ মনে রাখে না ভাই, কিন্তু এই বিখ্যাত ব্যক্তিগুলা যে কথাগুলো বলে গেছেন ভাই সেগুলো আমাদের মনে রাখতে হয়। কি করব বলুন, আমরা কাউকে কত কথা বলি, কত প্রবক্তা আমাদের কত প্রবচন রয়েছে, আমরা কত কি বলি কাউকে, কেউ কি বলে কথাটা কে বলেছিলেন? আপনার নাম কি আসে ভাই? আপনার নাম তো আসে না। তো আপনি যদি একজন বিখ্যাত সাইকোলজিস্ট বা এই ধরনের যদি আপনি হতে পারেন, তবে আপনি যে কথাগুলো আজ বলে যাচ্ছেন ভাই, সেই কথাগুলো আপনার কিন্তু সেই মতবাদে বা এই ধরনের পরবর্তী প্রজন্মে কিন্তু সেগুলা চাপা হবে ভাই। লক্ষ্য রাখুন, একজন শিশুর মন একটি সাদা পাতার মতো। ওরে ভাই, এই কথাটা কে বলেছিলেন? একটি শিশুর মন একটি সাদা পাতার মতো, যেমন টেবুলা রস। এই কথাটা বলেছিলেন জন লক। এই কথাটা বলেছিলেন জন লক। জন লককে আমরা লক করে দিলাম। জৌনস প্রক্সিমাল ডেভেলপমেন্ট, এটা জানি ভাই আমরা, জেডপিডি জানা আছে। যৌন প্রক্সিমাল ডেভেলপমেন্ট, জেডপিডি। তারপর আছে স্ক্যাফোল্ডিং, তারপর আছে জেডএডি। এই শব্দগুলা কে দিয়েছিলেন? ভাইগোটস্কি। 36। ভাইগোটস্কির দেওয়া আরেক কিছু তত্ত্ব যেমন সোশিয়াল, কালচার, এই শব্দগুলো ভাইগোটস্কি দিয়েছিলেন। একটি ছাত্র ভালো গল্প বলতে পারে, এতে কি বোঝা যায়? তার মুখস্থ করার ক্ষমতা ভালো, তার এখন চিন্তা উপস্থাপনের দক্ষতা আছে, সে ভাবুক প্রকৃতির, তার চিন্তা ভাবনায় কল্পনার আধিক্য আছে। 37। তার উপস্থাপন করার দক্ষতা আছে। শুধু চিন্তা ভাবনা যদি করার কল্পনার থাকে তাহলে চিন্তা ভাবনাই করে থাকবে, উপস্থাপন করতে পারবে না। আর ভাবুক প্রকৃতির না, মুখস্থ করা নেগেটিভ ওয়ার্ড। তার উপস্থাপন করার দক্ষতা আছে, তার মানে সে কী করতে পারছে? এখানে উপস্থাপন করতে পারছে। নেক্সট কোয়েশ্চন নাম্বার 38। পরিবেশের প্রতি শিশুর সংবেদনশীলতায় জিনগত বৈশিষ্ট্যের প্রভাব হলো। এখানে জিনগত বৈশিষ্ট্য যদি দেখি তাহলে কোয়েশ্চন নাম্বার 38 এটা কারেক্ট আনসার হবে রেঞ্জ অফ রিয়াকশন, অর্থাৎ অপশন নাম্বার 4 হয়ে যাবে এই ক্ষেত্রে আমাদের কি কারেক্ট আনসার। একটু বাস্তুতন্ত্রের তত্ত্ব ব্যাখ্যা করতে পারে। বাস্তুতন্ত্রের
তত্ত্ব, বাস্তুতন্ত্রের যেটা তত্ত্ব, এটা ব্যাখ্যা আমরা কী করে করতে পারি? কোয়েশ্চেন নাম্বার 39। এটা আমরা বিকাশের উপর পরিবেশের প্রভাবের দ্বারা আমরা বাস্তুতন্ত্রের তথ্যটা আমরা ব্যাখ্যা করতে পারি। নেক্সট, একজন ছাত্র, এটা এক হবে, একজন ছাত্র আপনার স্কুলে ভর্তি হলো যে সাংস্কৃতিকভাবে পিছিয়ে থাকা পরিবার থেকে এসেছে। এবার আপনি কি করবেন? এমন ক্লাসে তাকে রাখবেন যেখানে সাংস্কৃতিকভাবে পিছিয়ে পড়া অংশের ছাত্ররা রয়েছে না। আমরা সবাইকে সমানভাবে শিক্ষা দেওয়ার চেষ্টা করি, এটা ক্যান্সেল। শিশুদের সাংস্কৃতিক পরিমণ্ডল কেমন তা খতিয়ে দেখতে উদ্যোগ নেবেন। তাকে আরও 5 জনের সঙ্গে সাধারণ ক্লাসে রেখে, আমরা নর্মাল ক্লাসে সবাইকে অ্যাড করব, সাধারণ ক্লাসে রেখে তার জন্য বিশেষ ব্যবস্থা নেব যাতে করে সে সবার সঙ্গে মিলেমিশে যাতে সে কী করতে পারে, সাংস্কৃতিকভাবে পিছিয়ে পড়েছে সে এগিয়ে যেতে পারে। সুতরাং কারেক্ট আনসার এখানে অপশন নাম্বার সি। তারপর দেখি নিচের কোনটি সহজাত প্রতিভাসম্পন্ন শিশুর বৈশিষ্ট্য নয়? ঠিক আছে, সহজাত প্রতিভাসম্পন্ন শিশুর বৈশিষ্ট্য নয় কোনটা? প্রতিভাসম্পন্ন মানে গিফটেড চাইল্ড, 41। সহপাঠীদের সঙ্গে সহজ সম্পর্কের অভাব। দেখুন, প্রতিভাবান শিশুরা কিন্তু সহপাঠীদের সঙ্গে কি করে, একটা ভালো সম্পর্ক রাখে। এখানে বৈশিষ্ট্য নয় বলেছে, তার মানে এটা অভাব বলেছে, তার মানে এটা হবে না, এটা হবে কারেক্ট আনসার। নেক্সট, মেয়েদের শিক্ষাকে অগ্রাধিকারের তালিকায় রাখা উচিত, তার কারণ কি? মেয়েদের শিক্ষাকে অগ্রাধিকারের তালিকায় রাখা উচিত, তার কারণ কি? সামাজিক পরিবর্তনের নেতৃত্ব দেওয়ার জন্য মেয়েরা এগিয়ে থাকে, এটা কারেক্ট আনসার হবে। সামাজিক পরিবর্তনের নেতৃত্ব দেওয়ার জন্য মেয়েরা এগিয়ে থাকে। নেক্সট, ছাত্রদের বাড়ির কাজ হোমওয়ার্ক পরীক্ষা করার সর্বশ্রেষ্ঠ পদ্ধতি কি? কোয়েশ্চেন নাম্বার 43। ক্লাসের বুদ্ধিমান ছাত্রদের এই কাজে দায়িত্ব দেওয়া মোটেই না, সবাইকে দিতে হবে, এটা ক্যান্সেল। দলবদ্ধভাবে ছাত্রদের দিয়ে বাড়ির কাজ করানো মোটেই না। ছাত্ররা সবাই বাড়ির কাজ সবাই পরীক্ষা করবে, তো আমি কি করবো এজ এ টিচার? এখানে কোনো কাজ আসলো না। নমুনা উত্তরের জন্য বাড়ির কাজ পরীক্ষা করা, নিয়মিতভাবে শিক্ষকের দ্বারা তাদের বাড়ির কাজ পরীক্ষা করানো, এটা শিক্ষকই করতে হবে এবং নিয়মিতভাবে করতে হবে। জীবনের সাফল্য পেতে ছাত্রদের কিভাবে উদ্দীপ্ত করা যেতে পারে? বাছাই পড়াশোনা করতে বলে, যখন সম্ভব তখন পড়াশোনা করতে বলে, নিবিড় পড়াশোনা করতে বলে, না সশব্দে পড়তে বলে? কোয়েশ্চেন নাম্বার 45। এই ক্ষেত্রে কারেক্ট আনসার আমাদের হয়ে যাবে নিবিড় পড়াশোনা যদি আমরা করতে পারি তাহলে সাফল্য হতে ছাত্রদের উদ্দীপ্ত করা যেতে পারে। স্কুলের সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনার মূলের দায়িত্ব কার নেওয়া উচিত? স্কুলে যদি সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা হয় তবে এই ক্ষেত্রে মূল দায়িত্ব বা মূল ভূমিকা আমরা কে নিতে পারে? কারেক্ট আনসার প্রধান শিক্ষক। বইয়ে উল্লেখিত পদ্ধতি অনুসারে শিক্ষক সমস্যার সমাধান করতে শেখালেও একটি ছাত্র ভিন্ন পদ্ধতিতে সমস্যাটির সমাধানের চেষ্টা করে, ছাত্রটিকে নিরুৎসাহ করা উচিত মোটেই না। আমরা কখনো তাকে নিরুৎসাহ করতে পারি না, তাকে আরও উৎসাহিত করব, সুতরাং এটা হবে কারেক্ট আনসার। একই বিষয়ের অন্যান্য বই পড়তে তাকে উৎসাহ দেওয়া উচিত, এটা হবে এক্ষেত্রে কারেক্ট আনসার। ছাত্রদের স্কুল ত্যাগ আটকানো যায়, কম বয়সী ছাত্রদের স্কুল ত্যাগ আটকানো যায়, এটা কিসের মাধ্যমে? পাঠ্যক্রমের ভার কমিয়ে, শিক্ষকদের সংবেদনশীলতার মাধ্যমে, স্কুলে আকর্ষণীয় পরিবেশ তৈরি করে, ছাত্রদের উৎসাহিত করার মাধ্যমে। তো এই ক্ষেত্রে যদি আমরা কারেক্ট আনসার দেখে নিই তো কোয়েশ্চেন নাম্বার 49-এর যদি আমরা কারেক্ট আনসার দিই তাহলে ছাত্রদেরকে যদি আমরা উৎসাহিত করি তাহলে তারা স্কুলে আসবে, স্কুল বন্ধ করবে না, সুতরাং স্কুল ত্যাগ করবে না। নেক্সট, একজন আদর্শ শিক্ষক কী করবেন? পাঠ্যক্রম নির্দিষ্টভাবে অনুসরণ করবেন, ছাত্রদের শিখতে সাহায্য করবেন, ছাত্রদের বন্ধু, আদর্শ স্থানীয় এবং পথপ্রদর্শক হন, শৃঙ্খলা রক্ষা করেন। তো কোয়েশ্চেন 50 আমরা জানি একজন বর্তমানে একজন শিক্ষক হচ্ছেন একজন বন্ধু, আদর্শ স্থানীয় এবং একজন পথপ্রদর্শক। তো এই ছিল আজকের ক্লাসের টোটাল 50টি প্রশ্ন, এই ছিল তার আনসার কি। তো এই ধরনের ক্লাস পেতে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে যোগাযোগ করবেন, ঠিক আছে। তো প্রতিনিয়ত এই ধরনের ক্লাস যদি আপনারা পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকুন এবং পরবর্তীতে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে কী ধরনের ক্লাস আপনাদের চাই, ঠিক আছে ভাই।